নেতৃত্ব সংকটে চলচ্চিত্র ও নাটকের প্রযোজকরা চাইছেন দ্রুত নির্বাচন। আমরা সিনিয়ররা কয়েকজন প্রশাসক বসার পরে ওনার সাথে বসে খুব দ্রুততম সময়ের মধ্যে সুন্দর কোনো সলিউশন করা যায় কিনা নির্বাচন বিষয়ক। ডিপজলের বিরুদ্ধে এক নারীর মামলা, ছবি সংকটে বন্ধ হয়ে গেল মধুমিতা সিনেমা হল। আজ সংস্কৃতির দুই অঙ্গনের দুই কিংবদন্তির তৃতীয় মৃত্যুবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24-এ। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো। রেদওয়ান রনি পরিচালিত তার নতুন সিনেমার নাম দম। সদ্যই চরকি প্রযোজিত সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক। 2023 সালের 9 ডিসেম্বর দম সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন পরিচালক রেদওয়ান রনি, যেখানে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। প্রায় 1.5 বছর পর ছবিতে যুক্ত করা হয়েছে আরেক অভিনেতা আফরান নিশোকে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে দম, যার গল্পে উঠে আসবে একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার কাহিনী। নিশোর দাবি, দমের মতো গল্পের ছবি আর হয়নি দেশে, তাই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রথমবার একসাথে চলচ্চিত্রে চঞ্চল নিশো, আর তাই নিজের পরিচালিত তৃতীয় ছবিটি নিয়ে বেশ আশাবাদী রেদওয়ান রনি। সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদে মুক্তি পাবে দম। নেতৃত্ব সংকটে ভুগছে সংস্কৃতির অন্যতম দুই মাধ্যম চলচ্চিত্র ও নাটকের প্রযোজকরা। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সংগঠন দুটি পরিচালনা করছে প্রশাসক। নেতৃত্ব শূন্যতায় ভুগছেন সাধারণ প্রযোজকেরা। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও টেলিপ্যাপ সদস্যদের চাওয়া, সংকট কাটিয়ে দ্রুতই যেন অনুষ্ঠিত হয় নির্বাচন। চলচ্চিত্র কিংবা নাটক নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র লগ্নিকারক। একজন নির্মাতা তার নির্মাণের ক্যাপ্টেন অব দ্য শিপ হলেও প্রযোজককে বলা হয় সেই ক্যাপ্টেন ও শিপের মূল চালিকা শক্তি। দীর্ঘদিন ধরেই নেতৃত্ব শূন্যতায় ভুগছে চলচ্চিত্রের প্রযোজকরা। 1972 সালে প্রতিষ্ঠার পর নিয়মিত নির্বাচন হয়ে আসলেও প্রায় 1.5 দশক অনিয়মিত ভোটদানের এই আয়োজন। প্রায় 8 বছর পর 2019 সালে নির্বাচন হলেও তা টিকেছে কেবল 14 মাস। এরপর আবারও 5 বছরের শূন্যতা। আমরা খুব করে চাচ্ছি যে খুব সুন্দর একটা শান্তিপ্রিয় নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধি নির্বাচিত হোক, যাদেরকে আমরা গিয়ে বলতে পারবো আমাদের দুঃখের কথা, একটা সিনেমা নির্মাণের কথা, গল্পের কথা, এবং একটা প্রযোজক সমিতি শুধুমাত্র সুন্দর নির্বাচিত প্রতিনিধির মধ্যে খুব সুন্দরভাবে পরিচালিত হয়। প্রযোজকরা যদি আস্থার জায়গা না পায়, সাংগঠনিক জিনিসটা না পায়, এবং তাদের যে আসলে ইনভেস্টের জায়গাটা যদি পাকাপোক্ত না হয়, তাহলে তো তারাও পিছিয়ে যায়। তো এই যে দীর্ঘদিন ধরে মানে অচল অবস্থায় আছে, এই অচল অবস্থার কারণে আমি মনে করি বাংলা চলচ্চিত্র এখন যতটা দুঃসময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে, এটির অনেক বড় একটি কারণ হচ্ছে প্রযোজক সমিতি এই অচল অবস্থায় থাকা। বড় পর্দার মতো একই চিত্র ছোট পর্দার প্রযোজকদের সংগঠন টেলিপ্যাবেও। নির্বাচন নিয়ে সকলের আগ্রহ থাকলেও ফের আইনি জটিলতায় বন্ধ ভোট উৎসব। চলচ্চিত্রের মতো তাই নাটকের প্রযোজকদের সংগঠনেও বসেছে প্রশাসক। আজকে বড় কোনো ডিজাস্টার হইলে সেটা সাপোর্ট কে দিবে? কারণ আমাদের আন্তঃসংগঠন আছে, তো আন্তঃসংগঠন থাকলেও ধরেন সেখানে প্রডিউসারদের ভূমিকা কিন্তু মুখ্য। প্রডিউসার হওয়ার পরে ডিরেক্টর্স গিল্ড, অ্যাক্টর সিকিউরিটি, তারপরে যারা আমাদের আছে রাইটার সংগঠন, এগুলোকে বিলং করে, কিন্তু সবার আগে প্রডিউসার। সো ওই সংগঠন যদি স্ট্রং না হয় তাহলে আমরা অভিভাবকহীন এবং আমরা আসলে দিক নির্দেশনা ছাড়া ঘুরে বেড়াচ্ছি। এখন প্রশাসক নিয়োগ হয়ে যদি যায় তাহলে তো ওই চলচ্চিত্র প্রযোজক সমিতির যে অবস্থা সেদিকেই তো যাচ্ছে, অস্বীকার করার কোনো জো নাই। তারপরেও আমরা আশা করব যে যদি সম্ভব হয় আমরা সিনিয়ররা কয়েকজন প্রশাসক বসার পরে ওনার সাথে বসে খুব দ্রুততম সময়ের মধ্যে সুন্দর কোনো সলিউশন করা যায় কিনা নির্বাচন বিষয়ক, সেটা আমরা চেষ্টা করব। এই যখন বাস্তবতা, তখন বড় পর্দা ও ছোট পর্দার নানা কাজের সাথে জড়িতদের একটাই চাওয়া, শিল্প বাঁচাতে প্রযোজকদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নেই। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বন্ধ হয়ে গেছে দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। নতুন চলচ্চিত্র মুক্তি না পাওয়া আর পুরনো ছবিতে দর্শক না পাওয়ায়
বন্ধ হয়েছে এই সিনেমা হলটি। মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ চ্যানেল 24-কে জানান, ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত তাণ্ডব ভালো দর্শক পেলেও মোটামুটি দেখেছে আরেক ছবি উৎসব। এরপর বরবাদ প্রদর্শনে পায়নি দর্শক, আর তাই ছবি সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে হলটি। ভালো গল্প আর শিল্পীর নতুন সিনেমা মুক্তি পেলে আবারও প্রেক্ষাগৃহটি চালু হবে বলে জানান এর কর্ণধার। 1967 সালের 1 ডিসেম্বর যাত্রা শুরু করা মধুমিতা সিনেমা হলটি এবছর উদযাপন করবে প্রতিষ্ঠার 58 বছর। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না মেনে অবৈধভাবে কর্মকর্তাদের পদোন্নতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে বিএফডিসিতে। গতকাল জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ব্যানারে মিছিলটি পুরো এফডিসি ঘুরে শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে এসে। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক GM সাইদ বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না মেনে অসৎ উদ্দেশ্যে নিয়ম বহির্ভূতভাবে বিগত সরকারের দালাল কর্মকর্তা হিসেবে স্বীকৃতদের পদোন্নতি বাতিল করতে হবে। এরই মধ্যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে। বিতর্কিত এই কমিটির সুপারিশ বাতিল করে নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে পুনরায় কমিটি গঠন করে জ্যেষ্ঠতা নির্ধারণের অনুরোধ জানান এফডিসির কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে এই বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন পদোন্নতি বঞ্চিতরা। অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সহ 2 জনের বিরুদ্ধে হয়েছে মামলা। আজ সকালে ঢাকার একটি আদালতে দায়ের হয়েছে এই মামলাটি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের মামলাটির আবেদন করেন 35 বছর বয়সী রাজিদা আক্তার। এরপরই আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন। এসব তথ্য জানান বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম। মামলার অপর আসামি মনোয়ার হোসেন ডিপজলের PS মোহাম্মদ ফয়সাল। ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকা 1 নম্বর নাটক এই মুহূর্তে চলো হারিয়ে যায়। তৌসিফ তটিনী জুটির এই নাটকটি মুক্তি পেয়েছে মাত্র দিন 4 আগে, যেটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। গল্পে একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করেছেন তটিনী, আর তৌসিফকে দেখা গেছে বহেমিয়ান তরুণ রূপে। ট্রেনের যাত্রাপথে এই 2 শিল্পীর কথোপকথন সাথে তাদের দুষ্টু মিষ্টি খুনসুটি যেমন ভালো লেগেছে দর্শকদের, তেমনি একই সাথে দিলারা জামান ও আবুল হায়াতের সম্পর্কের গল্পটাও মুগ্ধ করছে অনলাইন কন্টেন্ট প্রেমীদের। পরিচালনার পাশাপাশি চলো হারিয়ে যায়ের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। বছর 3 হলো পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ আলম খান, যার সুর ও পরিচালনায় আছে 300-রও বেশি চলচ্চিত্রের গান। ক্যারিয়ারে অর্জন করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মৃত্যুদিনে সহকর্মীরা তাকে নিয়ে খুলেছেন স্মৃতির ঝাঁপি। গানের কথার মতোই রঙিন দুনিয়া থেকে সাদা কালোর ক্যানভাসে তিনি, তবু তার সুর ও পরিচালনা গানে বোধ যুগের পর যুগ দর্শক। তিনি বাংলা গানের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আলম খান। 1944 সালে 22 অক্টোবর সিরাজগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পীর পুরো নাম খুরশিদ আলম খান। গানের কেরিয়ার শুরু করেন 1963 সালে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে। একক পরিচালনায় প্রথম কাজ 70-এর কাজ কাটা হিরে দিয়ে। প্রায় 6 দশকের কেরিয়ারে এই সঙ্গীতজ্ঞের কাছ থেকে বাংলা গানের দর্শকরা যেমন পেয়েছে ওরে নীল দরিয়া, আমি একদিন তোমায় না দেখিলে, চাঁদের সাথে দেব না তোমায় তুলনার মতো কালজয়ী গান, তেমনি জীবনের গল্প আছে বাকি অল্প, তুমি যেখানে আমি সেখানে, কিংবা চুমকি চলেছের মতো অসংখ্য কালজয়ী গান। শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক যাত্রী, মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে। স্মৃতিটুকু থাকা একটা ছায়াছবি, এটার সঙ্গীত পরিচালক ছিলেন এবং ওইখানে আমি জীবনের প্রথম মানে আলম ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হয়। তো চুমকিটা শোলে অবলম্বনে করা, বোম্বে যে শোলে ছিলেন সেই শোলের ছায়াছবির কিছু কপিরাইট ছিল, সেই অবলম্বনে। এর আগে আমি আপনার আরাধনা ছবিতে গান করেছি, তারপরে আপনার
আগে তো বললাম যে স্মৃতিটুকু থাক ছায়াছবিতে, মিন্টু আমার নাম, আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, বহু গান গাওয়া হয়েছে এবং ম্যাক্সিমামে ডুয়েট গান। এবং গীতিকার ছিলেন আপনার দেওয়ান নজরুল সাহেব, সুরকার যথারীতি আলম ভাই। এই গানটি আলম ভাই যখন করতেছিলেন তখন আমারও কিন্তু মনে হয় না যে এত সুন্দর, এত মানে এটা আগামী এই 25 পর্যন্ত চলছে, আল্লাহ যদি ইয়ে করে, আমার মনে হয় যে এটিও আরও 30-40 বছর চলবে বলে আমি বিশ্বাস করি। আলম খানের সুর সঙ্গীতায়োজনে করা গানে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা যেমন জানিয়েছেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম, তেমনি বন্ধুত্বের জায়গা থেকে স্মৃতির ঝাঁপি খুলেছেন সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদি খান। প্রথমে যে কথাটা বলবো, আলম হচ্ছে আমার বন্ধু। তো যখন কলোনিতে থাকতাম তখনই আলম, আমি, মুকুল চৌধুরী গান লিখতো। মুকুল চৌধুরী কিন্তু আমার বন্ধু, আমরা কিন্তু একসঙ্গে আড্ডা মারতাম। তো আলম যখন কাজ করতো, ফিল্মে প্রথম শুরু করলো, তখন ছিল দোস্ত এরকম গান বানিয়েছি, কেমন লাগছে তোমার, গানটা ভালো বলো তো। আমরা ওই 4-5 জন একসঙ্গে আড্ডা মারতাম। তো তার মধ্যে দোস্ত ভালো হয়েছে তো, গানটা সুন্দর হয়েছে তো, কাকে দিয়ে গাওয়াবা, হ্যাঁ বলতো দোস্ত আমাকে দিয়ে গাওয়াতে চাই, আমাকে দিতে। এই যে তার সঙ্গে যে একটা বন্ডিং আমাদের, কিন্তু আমাদের একটা ইয়ে ছিল, আমরা যতই বন্ধু হই আমাদের কিন্তু একের সঙ্গে একটা ঈর্ষা ছিল, যার জন্য আমাদের কিন্তু 70 দশক থেকে 80-90 দশক পর্যন্ত আমাদের ভালো ভালো গান তৈরি হয়েছে। প্রায় 300-এরও বেশি সিনেমায় কাজ করে পুরস্কারের ঝুলিতে অর্জন করে নিয়েছেন 6বারের বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘদিন ফুসফুসের অসুখে ভুগে 2022 সালের আজকের এই দিনে ওপারে পাড়ি জমান কিংবদন্তি সঙ্গীতজ্ঞ আলম খান। প্রয়াণ দিনে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আলী আফতাব, চাঁদ 24, ঢাকা। আলম খানের মৃত্যুদিনে ওপারে পাড়ি জমান দেশের এক গুণী অভিনেত্রীও, যার চলে যাওয়াতে মায়ের অভাব বোধ করেন ছোট ও বড় পর্দার সবাই। দর্শক, বলছি শর্মিলী আহমেদের কথা। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে সবার কাছে তিনি শ্রদ্ধা ও ভালোবাসার শর্মিলী মা। বাংলাদেশের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে অভিনয় করেছিলেন কিংবদন্তি এই অভিনেত্রী। অভিনয় যাত্রা শুরু করেন 60-এর দশকের রেডিওতে। তার প্রায় বছর 4 বাদেই পা রাখেন চলচ্চিত্রে। ক্যারিয়ারে কাজ করেছেন 400-র বেশি নাটক আর 150-র মতো সিনেমায়। অর্জন করেছেন একাধিক সম্মাননাও। 1947 সালের 8 মে জন্ম নেওয়া এই অভিনেত্রী ব্যক্তি জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নির্মাতা রকিবউদ্দিন আহমেদের সাথে। 2022 সালের 8 জুলাই ক্যান্সারের সাথে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান শর্মিলী আহমেদ। সায় পল্লবীর সাথে জুটি বেঁধেছেন আমির পুত্র। আগস্টের শেষ সপ্তাহে সালমান খান যখন দেবেন বিগ বসের চমক, তখন শাহরুখ খান ব্যস্ত হবেন নতুন ছবির কাজে। ওদিকে শ্রদ্ধা কাপুর নাকি প্রধানমন্ত্রীর ছেলের সাথে প্রেম করছেন, এমন খবর ভাসছে নেট দুনিয়াতে। দর্শক, এবারে এক নজরে দেখব বলিউডের আজকের দিনের আপডেট। একসাথে হাজির হবার অপেক্ষায় আছেন আমির পুত্র জুনায়েদ খান ও সায় পল্লবী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একদিন সিনেমায় দেখা যাবে দুজনকে, যেটি মুক্তি পাবে 7 নভেম্বর। আসছে বিগ বস সিজন 19। আগস্টের শেষ সপ্তাহে প্রচার হবে এটি। প্রচারের নতুন স্ট্র্যাটেজি হিসেবে এবারের সিজনের সকল পর্ব প্রথমে স্ট্রিমিং হবে জিও স্টুডিও হটস্টারে। 30 মিনিট বা 1 ঘন্টার ব্যবধানে সম্প্রচার হবে কালার্স টিভিতে। সালমান খান যখন দর্শকদের বিগ বসে দেবেন নানা চমক, তখন নতুন ছবির প্রজেক্টে ব্যস্ত হবেন শাহরুখ খান। কারণ সাজিদ নাদিওয়াদওয়ালার সিনেমা কিং-এর ইউরোপিয়ান অঞ্চলের শুটিং শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহেই। একটি ছবিতে আবারও ভাইরাল শ্রদ্ধা কাপুর। প্রধানমন্ত্রীর ছেলে রাহুল মোদির সাথে প্লেনে চড়ে অবকাশে যাচ্ছিলেন শক্তি কাপুর কন্যা। সেই ছবিটি এখন ভাসছে নেট দুনিয়াতে। নেটিজেনদের মত, গুঞ্জন নয়, সত্যি সত্যিই প্রেম করছেন শ্রদ্ধা রাহুল। 80-90 দশকের অন্য রকম আবেগ সুপারম্যান। বিশ্বকে অন্ধকার থেকে বাঁচাতে মানবতার অন্যতম উদাহরণ ডিসি কমিক্সের এই সুপারহিরো চরিত্রটি 2025-এ এসেছে নতুন করে রূপালী রিলে। সুপারম্যান লিগেসি নামের এই ছবিটি মুক্তি পাচ্ছে 11 জুলাই। নীল আকাশের বুকে উঠছে নতুন স্বপ্ন। লাল চাদরে মোড়া সে চেনা নায়ক আবারও ফিরছে রূপালী পর্দায়। সময় বদলেছে, গল্প বদলেছে,
কিন্তু মানবতার তরে এক অভিমানবের সংগ্রাম যেন অনন্তকাল একই থেকে যায় এই চরিত্রে। বিশ্ব যখন অন্ধকারের পথ হারায় তখনই দূর আকাশ থেকে ভেসে আসে নতুন দিনের ডাক। বলছি সুপারম্যান লিগাসি ছবির কথা। ডিসি কমিকের যুগে যুগে জনপ্রিয় চরিত্র সুপারম্যান, যা নতুন করে দেখা যাবে 2025-এ। ডিসি ইউনিভার্সের এই ছবিটি হবে সুপারম্যানের রিবুট। সুপারম্যান লিগাসি ছবিটি পরিচালনা করেছেন জেমস গান, যেখানে মূল চরিত্রে সুপারম্যানের ভূমিকায় আছেন ডেভিড করেনসওয়েথ। এছাড়াও আছেন রেচেল ব্রোসহান, নিকোলাস হোল্ট, নাথান ফিলিয়ানের মতো অভিনয় শিল্পীরা। 80-90-এর দশকের অন্যরকম আবেগের সাথে মিশে থাকা সুপারহিরো চরিত্র সুপারম্যান 2025-এ এসে কতটা দাগ কাটবে দর্শক মনে তা বোঝা যাবে 11ই জুলাই ছবি মুক্তিতে। রাশিকা হোসেন, চ্যানেল 24। 2025 সালে বিশ্বের সেরা মিউজিক ইনফ্লুয়েন্সার হিসেবে নাম লিখেছেন বিটিএস খ্যাত তারকা ভি। এর মাধ্যমে কোরিয়ান এই সং রাইটার ও সিঙ্গার পেছনে ফেলেছেন সেলেনা গোমেজ ও বিলি আইলিশের মতো আমেরিকান সুপারস্টারদের। মিলিটারি ট্রেনিংয়ে থাকার কারণে 1 মাস ইনস্টাগ্রামে না থেকেও এত বড় অর্জন করলেন ভি। সামরিক দায়িত্ব পালন শেষে মাত্র 25 দিনেই ভির ফলোয়ার বাড়ে প্রায় 12.5 লাখ। বর্তমানে তার ইনস্টাগ্রাম অনুসারী 68.2 মিলিয়ন। বিশ্বব্যাপী ইনফ্লুয়েন্সারদের র্যাঙ্কিং প্রকাশকারী সংস্থা হাইপ অডিটের তথ্য মতে সঙ্গীত ইনফ্লুয়েন্সার হিসেবে কে পপ তারকা ভি এর পরই 2 ও 3-এ অবস্থান সেলেনা গোমেজ এবং বিলি আইলিশের। এদিকে চতুর্থ ও পঞ্চমেও আছে 2 কে পপ তারকা বিটিএসের জিমিন ও ব্ল্যাকপিঙ্কের লিসা। অন্যদিকে বিশ্বের সকল সেরা ইনফ্লুয়েন্সারদের তালিকাতেও আছে ভির নাম। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পরেই আছেন তিনি। জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ছবির সফলতায় ক্যারিয়ারের নতুন পালক যোগ করলেন আমেরিকান অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তারকা। এতে করে পেছনে ফেলেছেন স্যামুয়েল জ্যাকসন, রবার্ট ডাউনির মতো অভিনেতাদের। মার্কিন চলচ্চিত্র বিষয়ক গণমাধ্যম দ্য র্যাপের জরিপে উঠে আসে এই খবরটি। 2 জুলাই মুক্তিপ্রাপ্ত ছবি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এখন পর্যন্ত আয় করেছে $318 মিলিয়ন। প্রেক্ষাগৃহে বাড়ছে ছবির দর্শক চাহিদাও। এই সাফল্যের সাথে স্কারলেট জোহানসনের বর্তমান মোট ছবির আয় দাঁড়িয়েছে $14.8 বিলিয়ন। 40 বছর বয়সী এই তারকার ছবির আয়ের বেশিরভাগই এসেছে মার্বেল স্টুডিও থেকে। অভিনয় করেছেন অ্যাভাটার, অ্যাভেঞ্জার্সের 4 সিরিজে, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো কিংবা ম্যারেজ স্টোরির মতো সিনেমায়। দর্শক, এতক্ষণ তো ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। আজ নজর দেব ছেলেদের হাত পায়ের যত্নে। একে তো কর্মব্যস্ত জীবন, তার উপর রোদ বৃষ্টি ধুলো ময়লায় পুরুষের হাত পায়ের থাকে বেহাল দশা। এজন্য মাসে অন্তত একবার করাতে পারেন লাক্সারি ম্যানিকিউর পেডিকিউর, যে সেবা পাওয়া যায় জেন্টস পার্লারগুলোতে। পেডিকিউর এবং ম্যানিকিউর সার্ভিসটা আমাদের পুরুষদের জন্য অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে আমাদের বর্তমানে চলছে বর্ষাকাল। অনেকেই আমাদের জুতা মোজা পরার কারণে বা বিভিন্ন অফিস টাইমে জুতা পরার কারণে পায়ের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয় বা অনেকের পায়ের চামড়াগুলো মরে যায়, মরা কোষ দেখা দেয়। তো আমাদের লাক্সারিয়াস পেডিকিউর ম্যানিকিউর সার্ভিসটার মাধ্যমে আপনাদের হচ্ছে সেগুলো রিমুভ হবে এবং মরা কোষগুলো দূর হবে, ফাঙ্গাল ইনফেকশন যেগুলো আছে সেগুলো রিমুভ হবে। এবং পাশাপাশি আমাদের এখানে হচ্ছে আপনারা 5টা প্যাকের মাধ্যমে আমরা এই পেডিকিউর ম্যানিকিউর সার্ভিসটা প্রোভাইড করি। এর পাশাপাশি আপনারা আমাদের পেডিকিউর ম্যানিকিউরটার বেসিক্যালি উপকারিতা হচ্ছে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করে এবং মরা চামড়াগুলো রিমুভ করে এবং একটা রিল্যাক্স বা ফ্রেশনেস অনুভূতি কাজ করে। পেডিকিউর সার্ভিসটা হচ্ছে যখন আমরা স্টার্ট করি, স্টার্ট থেকে ইন পর্যন্ত আমাদের প্রায় 45 থেকে 1 আওয়ার পর্যন্ত টাইম লাগে। আর এটা হচ্ছে আপনার পেডিকিউরটা বেসিক্যালি 15 থেকে 20 দিন পর নিলেই আশা করি ভালো হয় আর কি, সবার জন্যই। যারা সার্ভিস নেবে তাদেরকে তো আমরা প্রোভাইড করি, আর যারা আসতে পারে না বা হোম কেয়ারের জন্য সাজেশন চাই তাদেরকে ইনশাআল্লাহ আমরা সাজেশন প্রোভাইড করি।
হাত পায়ের অবস্থা খুব বাজে, সো দ্যাটস ওয়াই আসছে। আর দ্বিতীয়ত হলো যেটা নিজের যত্ন যারা নেয় না তারা যদি ডেফিনেটলি ম্যানিকিউর পেডিকিউর নেয়, হাতের যারা যত্ন নেয়, অনেকে আছে 15-20 দিন পরও নোট কাটে না, তারা যদি একবার ম্যানিকিউর পেডিকিউর নেয় আমার মনে হয় না তারপর থেকে আর এটাকে ছাড়া থাকতে পারবে। প্রাণ বাঁচাতে যে অক্সিজেন প্রয়োজন তা মেলে গাছ থেকেই। এই গাছের পাতার ব্যবহারেই আবার দূর হয় শরীরের অনেক সমস্যা। দাদি নানিদের মতো অভিজ্ঞরা যেমন নানা অসুখ বিসুখে ভরসা রাখেন ঔষধি গাছে, তেমনি কিন্তু দেশের গবেষকরাও বলছেন আশপাশে থাকা অনেক গাছের ঔষধি গুণে শরীর থাকে সুস্থ। বৃষ্টির এই দিনে যারা ভুগছেন ঠান্ডা সর্দিজনিত সমস্যায় বাসক পাতার রস খেতে পারেন কয়েক চামচ। কাছাকাছি যদি থাকে তুলসী পাতা সেটিও রাখতে পারেন তালিকায়। কৃমিনাশক এবং ডায়রিয়ার জন্য খেতে পারেন ভাতফুল বা বনজুই। কাঁচা হলুদের সঙ্গে এই গাছের পাতার রস মিশিয়ে খেতে হবে কয়েকদিন। পেট খারাপের জন্য আরও একটি উপকারী গাছ জবা। এই গাছের পাতা ও ফুল গরম ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। জন্ডিসের জন্য জবা পাতার জুস বেশ উপকারী। চিকেন পক্স, চামড়ার অ্যালার্জির মতো সমস্যায় ব্যবহার করতে পারেন নিমের পাতা। গরম পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় এটি। পোকামাকড়ের কামড়ের ক্ষত হলে সেখানে লাগাতে পারেন নিম আর হলুদের রস। উচ্চ রক্তচাপ ও লিভারের বিভিন্ন অসুখে কাজে লাগে সজনে পাতা। রুচি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও বেশ উপকারী এই সজনে পাতায় আছে দুধের চেয়েও অধিক ক্যালসিয়াম। প্রচলিত আছে কিডনির সমস্যায় জাদুর মতো কাজ করে পাথরকুচি পাতা, আর ধনে পাতায় হয় কিডনির ডিটক্স। ফোন, ট্যাব কিংবা কম্পিউটার দেখতে দেখতে ঘাড়ে কাঁধে যে ব্যথা অনুভব হয় তাকে বলা হয় টেকনেক। কিন্তু ডিজিটাল ডিভাইস ছাড়াও যে এখন এক মুহূর্তও চলা অসম্ভব, তাই নিজের অজান্তেই বদলে যাচ্ছে আমাদের শারীরিক গঠন। প্রতিদিনের একটু সচেতনতায় মুক্তি মিলতে পারে প্রযুক্তির এই রোগ টেকনেক থেকে। ঘুম থেকে উঠেই মোবাইল, অফিসের ল্যাপটপ আর বাসায় ফিরে ট্যাব। ডিজিটাল এই যুগে ডিভাইস ছাড়া যেন চলেই না। কিন্তু জানেন কি, এই অভ্যাসই একসময় নিয়ে আসতে পারে ঘাড়ে কাঁধে যন্ত্রণা, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় টেকনেক সিনড্রোম। ঘন্টার পর ঘন্টা নিচু হয়ে স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে ঘাড়ের স্বাভাবিক বাঁক ভেঙে যায়। ঘাড় ও কাঁধের পেশিতে অতিরিক্ত চাপে ধীরে ধীরে শুরু হয় মাথা ব্যথা। একজন মানুষের মাথার গড় ওজন 5 কেজি। যখন আপনি 60 ডিগ্রি নিচু হয়ে ফোন দেখেন, তখন সেই চাপ ঘাড়ে পড়ে প্রায় 25 কেজির মতো। প্রতিদিন এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের গঠনই বদলে দিতে পারে। যদি ঘাড়ে ব্যথা, পেছনের টান কিংবা সকালে ঘুম থেকে উঠে কাঁধ শক্ত লাগা অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনি আছেন টেকনেকের ঝুঁকিতে। সাথে বাহুতে ঝাঁঝা ভাব, জ্বালাপোড়া বা অবশতা অনুভব নার্ভ আক্রান্ত হওয়ারও ইঙ্গিত বহন করে। তবে সমাধান আছে। প্রতি 30 মিনিটে স্ক্রিন থেকে চোখ সরিয়ে 30 সেকেন্ড স্ট্রেচ, পিসির স্ক্রিন চোখের সমান উচ্চতায় রাখা, প্রতিদিন অন্তত 10 মিনিট ঘাড় আর কাঁধের ব্যায়াম এবং রাতে সঠিক বালিশ ব্যবহার। একটু সচেতনতা আপনাকে বাঁচাতে পারে ডিজিটাল যুগের এই আধুনিক অসুখ টেকনেক থেকে। প্রযুক্তির যুগে সুস্থ থাকাটা যেখানে একটা চয়েস, সেই চয়েসটা শুরু হতে পারে আপনার ঘাড় থেকে। শরীফুল হক, চ্যানেল 24। যারা ঘুরতে যাবেন ভাবছেন আয়োজনটা এবারে তাদের জন্য। গ্রুপ ট্যুর কিংবা একান্তই পারিবারিক অথবা কাছের কাউকে নিয়ে সময় কাটাতে চাইছেন। একজন পছন্দ করছেন সাগর তো অন্যজন পাহাড়, কেউ কেউ আবার দেখতে চান নানা রকম ঐতিহাসিক স্থাপনাও। সবকিছু একসাথে উপভোগে যেতে পারেন ইন্দোচীনের রাষ্ট্র ভিয়েতনামে। পাহাড়, সমুদ্র, নদী এবং প্রাচীন স্থাপত্য মিলিয়ে এটি ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। নিরাপদ এবং সুন্দর এই দেশটিতে আছে জনপ্রিয় সব দর্শনীয় স্থান। সমুদ্রপ্রেমীদের প্রথম সারির পছন্দের তালিকায় থাকে হালং বে, উত্তর ভিয়েতনামের কোয়াং নিং প্রদেশে অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্য স্থান। প্রায় 1600টিরও বেশি ছোট ছোট চুনাপাথরের দ্বীপ আর খাড়া পাহাড়ে ঘেরা এই উপসাগরটি পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য। নৌকায় ভ্রমণ, কায়াকিং, গুহা দর্শন এবং সূর্যোদয় উপভোগের জন্য এটি বিশেষভাবে জনপ্রিয়।
আর ট্রেকিং এবং স্থানীয় জীবনধারার অভিজ্ঞতা নেওয়া পর্যটকদের প্রিয় জায়গা সাপা শহর। পাহাড়, ধাপাকৃতির ধানক্ষেত আর ঐতিহ্যবাহী পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিখ্যাত এই জায়গাটি। সাপার সবচেয়ে উঁচু এবং আকর্ষণীয় অংশ হল ফ্যান্সিপান পাহাড়, যাকে ইন্দো চায়নার ছাদ বলে। রাজপ্রাসাদ, সমাধিসৌধ এবং প্যাগোডা হুই শহরের মূল আকর্ষণ। একসময়ে এনগুয়েন রাজবংশের রাজধানী ছিল এবং এটি ঐতিহাসিক স্থাপত্যের এক দুর্লভ ধনভাণ্ডার। ইউনেস্কো এই শহরটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণাও দিয়েছে। আর হই আন হল মধ্য ভিয়েতনামে অবস্থিত একটি ছোট শহর, যা তার প্রাচীন স্থাপত্য, ঐতিহ্যবাহী লণ্ঠন, সিল্ক মার্কেট এবং নদীর পাড়ের সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই শহরটি একসময় আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল, যার ছাপ আজও এখানে বিদ্যমান। অন্যদিকে ফু কোয়াক ভিয়েতনামের সবচেয়ে বড় দ্বীপ, যেটি তার নীল সমুদ্র, সাদা বালির সৈকত এবং বিলাসবহুল রিসোর্টের জন্য পরিচিত। এখানে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং এবং সানসেট ক্রুজ পর্যটকদের মূল আকর্ষণের জায়গা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।